সকাল 8:30। সূর্যের আলো চোখে পড়াতেই চোখ রোদ পিট পিট করে চোখ খোলে। সামনে তাকিয়ে দেখে শুভ্র দাঁড়িয়ে আছে। রাগী চোখে তাকিয়ে ভয়ে রোদের চোখে ঘুম ছুটে যায়। কিচ্ছু বলতে পারছে না, তাড়াতাড়ি উঠে বসে। শুভ্র রেগে গিয়ে বলে, শুভ্র জমিদারের মেয়ে না তুই, যে এত সকাল পর্যন্ত ঘুমাবি? এই বাসায় কোনো কাজের লোক নেই, রান্না করবে কে? আর এতক্ষণ ধরে তোকে ডেকে যাচ্ছি, মরা ঘুম ঘুমাচ্ছিস? হ্যাঁ। রোদে মাথা নিচু করে আসে। শুভ্রর আগে রুম থেকে বেরিয়ে যায়। রোদ বিছানা থেকে উঠে ওয়াশরুমে ফ্রেশ হয়ে আসে। সকালের নাস্তা বানিয়ে রুমে নিয়ে আসে। রোদ রুমে ঢুকে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুভ্র কিছু বলছে না। নাস্তাটি টেবিলের উপরে রেখে আবার রুম থেকে বেরিয়ে যায়। এখন প্রায় 11টা বাজে। রোদ এই বাড়ির ছাদে ছিল। পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখছে। ছাদ থেকে নেমে উদ্দেশ্য তার রুমে যাবে, ভালো করে শাওয়ার নিবে। রোদ যখন রুমে ঢুকে রুমে কেউ ছিল না। গোসল করে যখন বড় হতে যাবে তখনই মনে করে সে পরার জন্য কোনো কাপড় আনেননি, আর সে পরবেও বাকি। রোদ ওয়াশরুমে দরজা খুলে আসে, পাশে তাকায়, দেখে কেউ আছে কিনা। ওয়ার্ড্রোবের সামনে দাঁড়ায়, আপাতত কিছু একটা পরে নিতে হবে। ওয়ার্ড্রোব খুলতে একটা শাড়ি দেখতে পায়। কিছুটা অবাক হয় রোদ, তারপর মনে মনে বলে, যাই হোক, ভালো হয়েছে, শাড়িটাই পেলে তো কি হয়ে যেত। তাড়াতাড়ি শাড়ি পরে নিতে নেয়। সমস্যা বাজে, শাড়ি পরতে গিয়েও 20 মিনিট ধরে চেষ্টা করছে, কিন্তু পারছেই না। এমন সময় রুমের দরজা খুলে ভেতর আসে শুভ্র। রোদ ভয়ে কাঁপতে থাকে। তার যে হাত থেকে শাড়ি পরে গেছে তার দিকে খেয়াল নেই। শুভ্র নিঃশ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে, শ্বাস ভারী হয়ে আসছে। অন্যদিকে ঘুরে রাগী কণ্ঠে বলে ওঠে, শুভ্র, শাড়ির আঁচলটা ওঠা বেয়াদব। শুভ্র ধমকে হুঁশ আসে। তাড়াতাড়ি শাড়ির আঁচল উঠিয়ে গায়ে পেঁচিয়ে নেয় কোনোভাবে। শুভ্র রোদের দিকে ফিরে তাকায়। রোদের সামনে এসে দাঁড়িয়ে বলে, শুভ্র, শরীর দেখিয়ে আমাকে কাছে টানার ফোন দিয়ে আটকাচ্ছিস, তাই তো? রোদ, সাবধান, শুভ্রকে উস্কানি দিলে তোর নিজের আগুনে তুই নিজেই পুড়বি। রোদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লজ্জা অস্বস্তি তাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। রোদ আমতা আমতা করে বলে, রোদ, আমার কোনো ইচ্ছা নেই আপনাকে কাছে টানা, আমি তো শাড়ি পরছিলাম। ভ্রু দাঁতে দাঁত চেপে বলে, শুভ্র, যে কাজ পারিস না সেটা করতে যাস কেন? হ্যাঁ। শুভ্র ওয়ার্ড্রোবের সামনে গিয়ে একটা শার্ট বের করে রোদের মুখের উপর ছুঁড়ে মারে। তারপর ধপধপে পা ফেলে রুম থেকে বেরিয়ে যায়। রোদ হাবলার মতো তাকিয়ে আছে। এতক্ষণ কি হলো তার মাথায় ঢুকছে না। রোদ কিছু কথা মনে মনে আওড়ায়। যাই হোক, যাক। রোদ, এই লোকের সামনে নিজেকে আর দুর্বল করবি না। তুই যত নিজেকে দুর্বল করবি, এই লোক ততই তোকে ভেঙে চুরমার করে দিবে। চৌধুরী বাড়ি হেনা বেগম লাগাতার শুভ্রকে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু শুভ্র ফোন তুলছে না। এইদিকে আরাফ চৌধুরী রোদকে খুঁজে। হেনা বেগম আরাফ চৌধুরী কিছুই বলেনি। যদি বলে তো আরাফ চৌধুরী বাড়িতে তুল কালাম বাঁধাবেন, তার উপর বাপ ছেলের যুদ্ধ শুরু হবে। হেনা বেগম কাছে নিলয় এসে বলে, আরে ডার্লিং, কুল এত হাইপার হইও না, যার বউ সে নিয়ে গেছে, এখানে আমরা কামাম বেহাড্ডি হওয়ার দরকার নেই। হেনা বেগম ভ্রু কুঁচকে তাকায়, তারপর বলে, হেনা বেগম, তুই জানতি নিলয়, তাহলে আমাদের আগে কেন বললি না? নিলয় ডেন্ট কেয়ার ভাব নিয়ে বলে, নিলয়, আরে সুইহার্ট, তোমাদের বলার থেকে তো আমার জানের ভয় বেশি। এখনো বিয়ে করিনি, বাচ্চা হয়নি, কত স্বপ্ন বাকি আমার। তুমি কি চাও আমার বউ বাচ্চা বিয়ে করার আগেই ইতিম হোক? হেনা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। নিলয়ের দাঁত কেলিয়ে হাসে, তারপর বলে, নিলয়, আসলে সুইহার্ট, কথা হলো যে আমার অনেক স্বপ্ন। শুভ্র ভাই আর অয়ন ভাইয়ের বাসরাতে ব্লগ ভিডিও বানাবো। আর তোমার যে বড় নাতি, সে তো মনে হয় না জীবনে বিয়ে করবে। আর রোজ যে তার বউ, সেটা সে মনে রেখেছে, এটাই অনেক। তাই এত বড় সুযোগ হাতছাড়া করতে চাইনি। আর আমি আটকাওনি, বড় তার বউ নিয়ে গেছে। আর আমার মনে হচ্ছে যে ব্লগ ভিডিও তাড়াতাড়ি বানাতে পারবো, তারপর আমি ভাইরাল। নিলয় আবার একটু ভাব নিয়ে শার্ট ইন করে বসে, তারপর বলে, নিলয়, দাদি, যদি সেলফি তুলতে চাও তুলতে পারো, পরে আমি সেলিব্রিটি হয়ে গেলে আমার আর দেখা কিন্তু পাবে না।
অটোগ্রাফ লাগলেও নিতে পারো। হেনা বেগম রেগে গিয়ে উঠে দাঁড়ায়, তারপর বলে, হেনা বেগম, গাধার বাচ্চা দাঁড়া তুই, ওই দাঁড়া, তোকে আমি জুতা মেরে ভাইরাল করব। তোকে ভাইরাল করাচ্ছি, দাঁড়া তুই। নিলয় বাসা থেকে দৌড়ে বেরিয়ে যায়। নিলয় বাসা থেকে বের হয়ে যাবে এমন সময় গেট থেকে নীলা আসে। নীলা দেখে নিলয় হাসি দিয়ে বলে, নিলয়, আনোয়ারা খালাম্মা আপনি ওইখানে? নীলা রেগে দাঁত কটমট করে বলে, নীলা কুদ্দুস খালু, সমস্যা কি আপনার? এমন করে কে? আমার ডিস্টার্ব করা ছাড়া আর কোনো কাজ নেই। নিলয়, না খালাম্মা নেই, আপনারে ডিস্টার্ব করাই আমার একমাত্র কাজ। নীলার আগে ইচ্ছা করছে বেটাকে খুন করতে। নীলা আর কিছু না বলেই ওখান থেকে চলে যায়। সে রোদকে নিয়ে অনেক টেনশনে আছে। শুভ্র রোদকে কই নিয়ে গেল, কোনো কিছু না মাথায় ঢুকছে না, কি করবে না করবে। বিকাল 5টা, ছাদের উপরে দাঁড়িয়ে আছে রোদ। পশ্চিম আকাশে সূর্য ডলে পড়েছে, এখনই অস্ত যাবে। আজকের মতো বিদায় নিয়ে সূর্য মামা আবার একটা নতুন সকালের সূচনা নিয়ে উঠবে। রোদের খুব কষ্ট হচ্ছে। জীবন তাকে সবার কাছ থেকে অবহেলা, অপমান, কষ্ট ছাড়া কিছুই দেয়নি। তার জীবনের যদি নতুন একটা সকালের সূচনা হতো, কোনো দুঃখ কষ্ট যদি না থাকতো। দীর্ঘশ্বাস ফেলে রোদ মনে পড়ে যায় ছোটবেলার কিছু কথা। যখন শুভ্রর সাথে প্রথমবার বিয়ে হয়েছিল, সে তখন বুঝেওনি বিয়ে মানে কি। সে তো তার শুভ্র ভাইয়ের সাথে পুতুল বিয়ে খেলেছিল। কিন্তু যখন বুঝতে পেরেছে স্বামী শব্দ শুধু একটা শব্দ না, একটা মেয়ের ভালো থাকার খারাপ থাকার সব এই স্বামী নামক মানুষটার ওপর নির্ভর থাকে। একটা মেয়ে সব সুখ দুঃখ তার স্বামীকে ঘিরে থাকে। দিনের পর দিন, রাতের পর রাত স্বামীর অপেক্ষার দিন কাটিয়েছে। তবে তার স্বামীর কাছ থেকে অবহেলা, অপমান, আঘাত ছাড়া কিছুই পায়নি। ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে রোদ। কাঁদতে কাঁদতে বলে, রোদ,